স্বাগত রেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর তৃতীয় আসরের প্রথম পর্ব শেষ হলো আজ। দারুণ উত্তেজনা ছিল এই ধাপে। বেশিরভাগ খেলা গড়িয়েছে শেষ ওভারে, কিছু কিছু ক্ষেত্রে ফল এসেছে শেষ বলে। ব্যাট বলের এই হাড্ডাহাড্ডি লড়াই ক্রিকেট প্রেমীদের দারুণ আনন্দ দিয়েছে। প্রথম থেকেই দেশি বিদেশি তারকাদের পাশাপাশি কয়েকজন তরুণ ক্রিকেটারও নজর কেড়েছেন। এবার অপেক্ষা দ্বিতীয় পর্বের। চট্টগ্রামে সোমবার শুরু হচ্ছে এই ধাপ। এসব নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, আছেন দ্য ইন্ডিপেন্ডেন্টের ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল হক এবং জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। স্বাগত আপনাদের। বুঝবে, আমরা দেখলাম যে গত কয়েকটা ম্যাচে রান অনেক কম হয়েছে, যেটা বিপিএল এর আসলে স্বভাব বিরুদ্ধ। দর্শকরা মাঠেই যায় 4-6 দিতে, কিন্তু লাস্ট ম্যাচটা যেটা এখনো চলছে সেটিতে কিন্তু আবার অনেক রান হয়েছে। এই যে কোন কোন খেলায় এত কম রান কেন হলো, এটা আপনার পর্যবেক্ষণ কি? এটা আমার পর্যবেক্ষণ, মানে আমি আমাদের যারা ক্যাপ্টেন দলের তাদের সাথে কথা বলে এবং আমারও যে হচ্ছে যে উইকেট কিউরেটারদেরকে যথেষ্ট টাইম দেওয়া হয়নি, আর উইকেটগুলো কিন্তু রেস্ট পাচ্ছে না, কন্টিনিউয়াসলি এখানে খেলা চলে যাচ্ছে। উইকেটের যে একটা পরিচর্য দরকার, এটাকে আবার ঠিকঠাক করে দুদিন রেস্ট দিয়ে খেলা, সেটার জন্যই হয়তো এই ধরনের আমি বলতে পারি যে উইকেট ঠিকভাবে বিহেভও করতেছে না এবং কোনো খেলে কম রান হচ্ছে, কোনো খেলে আমি আজকে কয়েকদিন পর আবার ভালো রান হচ্ছে। আমরা একটু মাঠে থেকে আসি। মাঠে আমাদের একজন সহকর্মী আছেন, এই মুহূর্তে মাঠে আছেন সহকর্মী রুবায়েদ ইফতেখার। আজকের ম্যাচের সর্বশেষ খবর জানি তার কাছে। রুবায়েদ, আজকে আমরা দেখলাম ছুটির দিনে মাঠে অনেক দর্শক হয়েছে এবং হ্যাঁ বলেন রুবায়েদ, আপনি বলে যান। জি কিবরিয়া, দর্শকের কথা আমি পুরো দিনই আপনাদেরকে জানিয়েছি, দর্শকদের, আমাদের ইন্ডিপেন্ডেন্টের দর্শকদের জানিয়েছি যে আজকে প্রচুর ভিড় ছিল। আমরা অন্যান্য দিন আসলে উইকডেজ ছিল দেখে 5 থেকে 7 হাজারের বেশি ক্রাউড কিন্তু পাইনি রাতের খেলাটিতে, যেটা প্রাইম টাইম ম্যাচ। কিন্তু আজকে রাতের খেলাটিতে 18 থেকে 20 হাজার দর্শক ছিল এবং সকালে খেলাটিতে কমসে কম 15 হাজার দর্শক কিন্তু ছিলেন। পাশাপাশি আমি মঞ্জু ভাইয়ের কথা সেখানে শুনছিলাম। মঞ্জু ভাই বলছিলেন যে আসলে পিচ আনপ্রিপেয়ার্ড ছিল এবং সময় পায়নি দেখে রান বেশি হচ্ছে না। আমাদের জাতীয় দলের অধিনায়ক এবং ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা কিন্তু মঞ্জু ভাইয়ের কথার সাথে একটু দ্বিমত পোষণ করেছেন। আমরা তাকে আসলে জিজ্ঞেস করেছিলাম যে মাশরাফি, পিচটা আনপ্রিপেয়ার্ড থাকার কারণেই কি এত কম রান হচ্ছে কিনা, পিচগুলো আসলে এত খারাপ কিনা। মাশরাফি বলেছেন আসলে পিচটা আনপ্রিপেয়ার্ড এটা ঠিক, কিন্তু এতটা খারাপ না যে আসলে 80 রান আজকের ম্যাচটায়, গতকালকে 89 রান হয়েছে। মাশরাফির অন্যতম একটা পয়েন্ট আউট ছিল যে ব্যাটসম্যানরা শট খেলাতে ভুল করছেন, জাজমেন্টে ভুল করছেন এবং এ কারণেই হয়তো আমরা আজকে দ্বিতীয় ম্যাচটাতে দেখলাম যে অভিজ্ঞ কুমার সাঙ্গাকারা এবং নাসির হোসেন কেপ দেয়ার হেডস ডাউন এবং তারা কিন্তু ইনিংসটা বিল্ড করেছেন এবং ঢাকাকে একটা ভালো পুঁজি এনে দিয়েছেন। তো আজকে কিন্তু দ্বিতীয় ম্যাচটা আমরা বুঝতে পারলাম যে আসলে এখানে দেখে শুনে খেললে হয়তো রানটা পাওয়া খুব একটা কঠিন কাজ ছিল না। কিবরিয়া, রুবায়েদ, আরেকটা জিনিস জানতে চাচ্ছি। আপনি বলছিলেন যে অনেক দর্শক হয়েছে, তো আপনি কি মনে করেন যে এই দর্শকদের যে প্রত্যাশা, যেই আশা নিয়ে বিপিএল দেখতে আসেন, তারা একটা ভালো টি-20 দেখতে পেয়েছে? কিবরিয়া, আসলে আপনি যেরকমটা বলছিলেন যে ব্যাট বলের লড়াই হিসাব করে যদি বলেন তাহলে কিন্তু ম্যাচগুলো ক্লোজ হয়েছে, টান টান উত্তেজনাও ছিল। সিলেটের দুটো ম্যাচের কথা মনে পড়ছে যে 1 রানে তারা হেরে গেছে, সেদিক থেকে দর্শকরা মোটামুটি ফুলফিল করতে পেরেছে নিজেদের প্রত্যাশা। কিন্তু আসলে টি-20 ক্রিকেটের যে মজাটা, অর্থাৎ একের পর এক বাউন্ডারিজ, ওভার বাউন্ডারিজ এবং 180, 190, 200-র কাছাকাছি রান, সেটা কিন্তু আমরা দেখতে পারি নাই। তবে আমরা আশা করব চট্টগ্রামে এবং ঢাকাতে তৃতীয় ফেজে এই অবস্থাটা পরিবর্তন হবে এবং প্রচুর রান দর্শক দেখতে পাবেন। রুবায়েদ, আমাদের সঙ্গে থাকার জন্য। জাভেদ ভাইয়ের কাছে আসি একটু রুবায়েদের কথার প্রসঙ্গে। আমরা দেখেছি যে আইপিএলেও যদি আমরা দেখি, প্রথম দিকে কিন্তু ম্যাচ দলগুলো একটু খাপছাড়া থাকে, কারণ বিভিন্ন জায়গা থেকে প্লেয়াররা এসে জড়ো হয়, খেলোয়াড়রা বিভিন্ন দেশ থেকে এসে জড়ো হয়। এটা কি একটা কারণ হতে পারে যে তাদের মধ্যে একটা টিউনিং এর একটা সময় দিতে হয়, প্লেয়াররা সব এক পেসে আসার জন্য? এরকম কোনো বিষয় না, এটা তো অবশ্যই কিছুটা কাজ করে, কিন্তু প্রফেশনাল লেভেলে আমি মনে করি এগুলা জিনিস হওয়া উচিত না। আর যেহেতু যে ফরম্যাট খেলা আছে টি-20, এটা অলওয়েজ মানে কম সময় আপনাকে অ্যাডজাস্ট করতে হয়। এই জন্য আমার মনে হয়
ওই মেন্টাল বা যেটা আপনি বলেছেন যে দল একত্রে ওই প্রিপারেশনটা অত দরকার হয় না। আর প্রফেশনাল লেভেল তো অবশ্যই দরকার হয় না, এটা একদমই ল্যাম এক্সকিউজ যদি বলে। হ্যাঁ, সেটা কিছু কিছু ক্ষেত্রে হয় যে টিমের ফিলিংস তৈরি হয় বা এটা হয়, এটা অবশ্যই। আর আমি একটু পিছনে আসি, যেটা মঞ্জু ভাই বলেছেন বা আমাদের মাশরাফি দ্বিমত পোষণ করেছেন, জিনিসটা হচ্ছে প্রিপেয়ার্ড উইকেট ঠিক না, উইকেট অবশ্যই প্রিপেয়ার্ড, আদারওয়াইজ তো ব্যাটসম্যানরা ইনজুর্ড হয়ে যাবে। কিন্তু যেটা একটা মাটির টেম্পার থাকে যে বল কতটুকু হাইট নেয়, যখন বল যতটুকু হাইট আসা উচিত অতটুকু আসছে না। আমি গতকালকে মাঠে গিয়েছিলাম, যেন একটা স্পিনারকে আপনি তখনই স্ট্রোক খেলতে পারবেন, তখনই আপনি কাট শট খেলতে পারবেন যখন আপনার যতটুকু আশা করে ব্যাটসম্যান ওই জায়গায় আসতেছে, ওই জায়গায় ওই আসতেছিল না, উইথ বল থেমে টার্ন করছিল। তো ওইটাই একটা পরিচর্যা, যেটা মঞ্জু ভাই বলেছে। আমি মঞ্জু ভাই এক্স্যাক্টলি, আমি একটু বলি যে আমি আন্ডার প্রিপেয়ার শব্দটা কিন্তু ব্যবহার করিনি, যেটা আপনাদের স্পোর্টস এডিটর সাহেব বললেন। আমি বলছি যে পরিচর্যা, একটা উইকেটে রেস্ট পাচ্ছে না। এক্স্যাক্টলি, ওই মঞ্জু ভাই আমি একদমই একমত। একটা উইকেট কখন রেস্ট পাবে? আমরা কিন্তু, যেটা আমি বরাবরই বলে থাকি, ইলেকট্রিক মিডিয়া বলেন, প্রিন্টিং মিডিয়া বলেন, আমরা কিন্তু আজকে আমি কারো এগেনস্টে বলছি না, 15 বছর আমরা ক্রিকেট খেলছি, কিন্তু স্টিল কিন্তু আমরা এই জিনিসটা কিন্তু বরাবরই আমরা সাফার করি কে পিচ রেস্ট পাচ্ছে না। আমরা হয়তো প্লেয়ারদের দোষ দেই বা আমরা গ্রাউন্ডসম্যানের দোষ দেখে উইকেট কি বানিয়েছে, রান হচ্ছে না। কিন্তু এটা মাথায় রাখতে হবে, আপনার উইকেট তখনই ইমপ্রুভ করবে যখন, যেটা মঞ্জু ভাই বলেছে, প্রিপেয়ার্ড হবে কে পানি রোল। এখন যদি 1 মাস খেলা না হতো এখানে, এই খেলাটা প্রথম রাউন্ডটা যদি চিটাঙ্গে হতো বা ফতুল্লায় হতো, যেহেতু আপনি জানেন যে জিম্বাবুয়ে সিরিজ খেলেছি আমরা, তো ওই জন্য এই পিচটা অটোমেটিক আবার ওরকমই থাকতো। কারণ মিরপুর উইকেট আপনি জানেন কি, আমরা প্রতিটাই যে কোনোই খেলা হোক আমরা ফোকাস করি মিরপুরের উইকেট। তা আমাদের ক্রিকেট তখনই আরও বেশি উন্নত হবে যখন আপনার যে কোনো খেলা হোক, আমাদের 4টা বা 5টা ভেন্যু, যে কোনো ভেন্যু রেডি টু প্লে, বেশি অপশন থাকলে এক্স্যাক্টলি, তখনই আপনার পিচ রেস্ট পাবে। কিন্তু আমি অবশ্যই এটা বলা খুব সহজ, যেহেতু আপনি জানেন যে আমরা ক্রিকেটের বিপিএলটা হয় ক্রিকেটকে পপুলার করার জন্য। আমি মনে করি যদি এটা ঢাকার বেসকে যেভাবে আমরা স্ট্রংলি করি বা চিটাগাংকে, এটা যদি অন্য জায়গায় আমরা করতে পারি, তাহলে আমি মনে করি আমাদের এই বিপিএল বেস করে আমাদের ক্রিকেটটা আরো উন্নত হবে। শান্ত ভাইয়ের কাছে একটা প্রশ্ন, আমার কাছে যে তথ্য আছে সেটাতে দেখা যাচ্ছে যে প্রথম পর্বের 12টি ম্যাচে পেসাররা নিয়েছে প্রায় 90টি উইকেট আর স্পিনাররা নিয়েছেন 45টির মতো। তো এইটা নিয়ে আপনার অবজারভেশন? আসলে আমরা ভেবেছিলাম প্রথমে যে স্পিনাররা বেশি উইকেট নেবে, বাট কারণ বলবো যে কম ওভারের খেলা, উইকেটে একটু সাপোর্ট পাচ্ছে, বিকজ বাউন্সটা ইভেন না, তো তাদের যেই শর্টস খেলা ব্যাটসম্যানরা ইজিলি যে শটগুলি খেলতে পারছিল সেটা পারছে না, তো ওরা মোটামুটি একটু কনফিউশনে থাকে। বাট আমার কাছে মনে হয় আপনি যদি দেখেন এই কয়টা ম্যাচের ব্যাটিং কে কত নাম্বারে আছে, বোলিংয়ে আপনি যদি ব্যাটিং দেখেন, শুধু তামিম ইকবাল মানে 1 নম্বরে আছেন, যে ব্যাটিং রান রেটে, মানে রানে সবচেয়ে বেশি। আর বাকি মাঝখানের কিন্তু 4, 5, 6 জন কিন্তু দেখেন আমাদের ফরেন প্লেয়ার। এইখানে থেকেই বোঝা যায় যে আমরা ব্যাটসম্যানরা যারা আছি তারা কিন্তু রান করতে পারছি না। মানে লোকাল প্লেয়ার বলেন যারা ঘরোয়া ক্রিকেট খেলছেন, ন্যাশনাল টিমে খেলছেন না, তারাও রান পাচ্ছে না। সাথে ন্যাশনাল টিমে যারা আছেন, সাকিব আল হাসান আছেন, ইমরুল কায়েস আছেন, এই মুহূর্তে যারা জাতীয় দলে খেলছেন, তারাও কিন্তু রান পাচ্ছে না। তারা যদি রান না পায় তখন কিন্তু খেলা অটোমেটিকলি কম মনে হচ্ছে যে কম রান হচ্ছে, আমার কাছে এটা মনে হয়। আর বিকজ আরেকটা কারণ আছে, এখানে আমরা কিন্তু টি-20 অনেক কম খেলি, এখানেও কিন্তু একটা অভিজ্ঞতার স্বল্পতা আছে, যার দরুন আমাদের ন্যাচারাল যে খেলাটা সেটা খেলতে পারছি না, আমাদের প্রেসারে পড়ে যাচ্ছে। মানে আপনি বলছেন টি-20তে আমাদের আরেকটু দক্ষতা বা অভ্যস্ততা বাড়াতে হবে। আমি একটু মঞ্জু ভাইয়ের কাছে যাই। যেটি শুরুতে বলছিলাম যে কিছু নতুন খেলোয়াড়, একদম তরুণ খেলোয়াড় যারা আগে কখনো চোখে পড়েনি, তারাও কিন্তু ঝলসে উঠছে মাঝে মধ্যেই। এটা কি একটা সাফল্য হিসেবে ধরবেন আপনি, যে এটা আমাদের বিপিএল এর একটা বড় অর্জন মনে করেন? একটু পিছিয়ে থেকে আগের বিপিএল এর সাথে এবারের বিপিএল এর মোটামুটি একটা ভালো পার্থক্য আছে। এবারে বিপিএলটা আমার মনে হয় আমাদের ক্রিকেট বোর্ড করতেছে, সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, সেটারও প্রিপারেশন হিসাবেই এটা আমরা করতেছি। তা আমি মনে করি যে আমাদের প্লেয়ারদের জন্য ভালো একটা প্রিপারেশন হবে এখান থেকে, এবং আমরা আগামী ভবিষ্যতের জন্য যেটা বলছেন যে কিছু ইয়াংস্টার খুঁজে পাবো। হ্যাঁ, সেই ইয়াংস্টারদের মধ্যে মুস্তাফিজ ন্যাশনাল টিমে খেললেও সে এখন ইয়াংস্টার, যে আমাদের ঢাকা ডিনামাইটসে খেলতেছে। এই ধরনের কিছু আরো খেলোয়াড় আমরা পাবো বলেই আমি আশা করি। জি, আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতির পর আমরা আরো আলোচনা করব। নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। কথা হচ্ছিল বিপিএল নিয়ে। এই যে আমরা দেখছি যে যেই ম্যাচগুলো চলছে প্রত্যেকটা দলেই দেশি খেলোয়াড় এবং বিদেশি খেলোয়াড়ের সমন্বয় দেখতে পাচ্ছি। আপনার দৃষ্টিতে দেশি খেলোয়াড় এবং বিদেশি খেলোয়াড়ের পারফরমেন্সের যদি একটু তুলনা করেন আমাদের জন্য। তার আগে বলেন, এইমাত্র যেই ম্যাচটা শেষ হলো, যেটা চলছিল, ঢাকা ডিনামাইটস সিলেট সুপার স্টারদেরকে 32 রানে হারালো। তার মানে সিলেট সুপারস্টার সব হার হলো, আর
ঢাকা ডিনামাইটসের এটা তৃতীয় জয়। তৃতীয় জয়। ঢাকা ডিনামাইটস এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলে যৌথভাবে অন্য দুই টিমের সাথে উপরে উঠে আসলো। হ্যাঁ, তো এটাই। আর প্লেয়ারদের ব্যাপারে যেটা বলবো যে আমরা বেশ মানে সিলেক্টেড বিদেশি খেলোয়াড়দেরকে যখন লিস্ট করা হয়েছিল তখন ড্রাফট করা হয়েছিল। তো তারা ন্যাচারালি অল ওভার দ্য ওয়ার্ল্ড তারা খেলে বেড়ায়, এই ধরনের বিপিএল, সিপিএল, আইপিএল যে কোনো এরিয়া খেলে বেড়াচ্ছে ওরা। কিন্তু আমাদের খেলোয়াড়রা ততটা চান্স পায় না, একমাত্র সাকিব, তামিম এরা কিছু খেলেছে বাইরে। তো সেই হিসাবে আমাদের খেলোয়াড়রা এই দেশীয় খেলাতেই নিজেদেরকে মেলে ধরার সুযোগ পাচ্ছে, এবং খুব যে একটা তারা খারাপ খেলতো সেটাও বলা যাবে না। হ্যাঁ, যেমন এতে ঢাকা ডিনামাইটসের লেফট আর্ম স্পিনার মোশাররফ হোসেন রুবেল কিন্তু ভালো বোলিং করতেছে, সেও উইকেট টিকেট নিচ্ছে। মুস্তাফিজের কথা একটু আগেই বলতেছিলাম, সেও ভালো বল করতেছে। তো এখন ফরেন খেলোয়াড়রা তো ভালো খেলবেই, তারা তো সিলেক্টেড খেলোয়াড়রা এখানে আসছে, সেই জন্যই আমি একটু জাভেদ ভাইয়ের কাছে যাই। শান্ত ভাই যেটা বলছিলেন যে বিপিএল আমাদের এখানে খেলা কম হয়, যার জন্য আমরা যদি সর্বশেষ টুর্নামেন্টের কথাও ধরি, সেখানে ওয়ান ডেতে পারফরমেন্স ছিল দারুণ বাংলাদেশের। বিপিএলে কিন্তু টি20তে কিন্তু আমরা দেখেছি যে একটা হেরেছে একটা জিতেছে, মানে ড্র করতে হয়েছে। তো আপনার কি মতামত যে টি20টা তো এখন বাস্তবতা, এটা নিয়ে বিশ্বকাপ হচ্ছে, অনেকে শুদ্ধ ক্রিকেটের কথা বলেন টি20, কিন্তু টি20টা আছে, ইটস দেয়ার। তো এই টি20তে আমাদের অভ্যস্ততা, আমাদের প্লেয়ারদের আরো দক্ষ করে তুলতে হলে কি করা দরকার আপনার মনে হয়? দেখেন, হ্যাঁ, সাথে আমি একমত যে আমরা ওই হিসাবে আমরা এর আগে টেস্ট ম্যাচ খেলার জন্য প্রচুর প্ল্যান করেছি। আমরা ওয়ার্ল্ড কাপ বেস করে আমরা 1.5 বছর টেস্ট খেলি নেই, যেটা আমি মনে করি ভেরি আনপ্রফেশনাল ছিল। আর এটা একটা প্রফেশনাল জায়গা, যেহেতু আপনি টি20 যতই মার দাঙ্গা হোক, সবাই হয়তো বলে লং ভার্সন ক্রিকেট দরকার, অবশ্যই দরকার, কিন্তু তার সাথে টি20 আপনাকে তো একই তালে তাল মিলাতে হবে, সেটা ওয়ান ডে হোক টি20 হোক। শান্ত এটা বলেছে, আমি একদমই ওর সাথে একমত। ইন দ্য সেন্স আমরা প্রচুর কম খেলেছি, হয়তো এখন আমরা টি20 নিয়ে মাথা কামাচ্ছি, যেমন আমাদের এই বিপিএলটা রাইট টাইমে হচ্ছে। ইন দ্য সেন্সকে আপনি জানেন যে আমাদের নেক্সট কিন্তু ওয়ার্ল্ড কাপের একটা বড় প্রিপারেশন হবে। আর আমরা যেভাবে আমাদের ওয়ান ডেতে, স্পেশালি ওয়ান ডেতে আমরা যেভাবে ইমপ্রুভ করেছি, যেভাবে আমরা টেস্টেও ইমপ্রুভ করছি, টি20তেও ইমপ্রুভ করতে পারিনি। এটা বড় কারণ হচ্ছে এক তো ল্যাক অফ লেস টি20 আমরা খেলেছি উইথ পাওয়ার ক্রিকেট, যেটা আমরা এখনও ওইভাবে অভ্যস্ত হতে পারিনি। যেখানে ক্রিকেটে অবশ্যই টেকনিক, টাইমিং দরকার, কিন্তু টি20 আসার পর আমরা যারা প্লেয়ার বা যারা খেলছে কিছুগুলো ফিল করছে কি না এক্সট্রা কিছু পাওয়ার দরকার, যেটা ধরেন মানে 6 বলেন বা 4 বলেন আপনি এক্সট্রা পাওয়ার দিয়ে করবেন। তাই সেটা আপনি কখন ইমপ্রুভ করবেন? যখন আপনি টি20 বেশি ম্যাচ খেলবেন, যখন আপনি এক্সট্রা ওটার স্পেশালিস্ট হবেন। যেমন আপনি খেয়াল করে দেখবেন অনেকের দেশে কিন্তু সে ওয়ান ডে টেস্ট খেলেন, আবার টি20 সে সুপারস্টার, ঠিক আছে, কিন্তু আবার অনেকে যেমন টেস্টে সুপারস্টার, কিন্তু সে টি20 হিমশিম খাচ্ছে। তো এটার বড় কারণই হচ্ছে, শান্ত বললো যে আমরা এর আগেও মাঝখানে হয়েছিল যে কোনো ম্যাচ খেলা আগে ফলোড বাই টি20 ম্যাচ খেলা উচিত। অবশ্যই এটা আমার যেহেতু যেটা আপনি বলেছেন বাস্তবতা, কারণ টি20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে, টি20 সিরিজ হচ্ছে, তো এটাকে নিয়ে আমাদেরকে অবশ্যই পরিচর্যা করতে হবে। ইন দ্য সেন্স যেহেতু আমরা তিনটাই যখন আমরা ভালো করব, টি20, ওয়ান ডে টেস্ট, তখনই কিন্তু আমরা ওয়ার্ল্ড ক্রিকেটকে একটা বার্তা দিব কি না আমরা সব, তখনই আমরা ভালো দল, আমরা প্রতিটা জায়গায় আমরা ভালো করছি। জি, শান্ত ভাই আপনার কথা যদি একটু বলি, আমরা দেখেছি যে পেস বোলার শান্ত টেইল এন্ডে হার্ড হিটিং ব্যাটসম্যান হিসেবেও বেশ পরিচিত ছিল, যেটা এখন এই ফরম্যাটে টি20 ফরম্যাটের জন্য খুবই উপযোগী। তো আপনাদের সময় তো টি20 ছিল না, তো আপনার কি একটু আফসোস হয় না যে টি20 থাকলে? আফসোস হয়, বা তারপর আমি একটা সিজন পেয়েছি ঢাকা লিগে, মোহামেডানের হয়ে খেলতে পেরেছি, ওই বছর আমরা চ্যাম্পিয়ন হই। বাট টি20 খেলা কিন্তু ওই আমার জায়গায় যদি ব্যাটিং করতে আসে কোনো টিমের, আমি যদি যাই ওই টিমের হয়ে, তাহলে কিন্তু আমরা চিন্তা করতে হবে আমাদের কিন্তু হারার দিকে আছি। তার মানে টি20 আসলে প্রথম যে ভালো যে 5 জন ব্যাটসম্যান আছেন তারাই কিন্তু খেলা বাইর করে আনবে। 20 ওভারের খেলা, খুবই 120 বলের খেলা, খুবই কম সংখ্যার খেলা। তো যদি এখন যদি চিন্তা করি মাশরাফি যেমন লাস্ট খেলা একটা ও 56 করে টিম জিতেছে, এরকম আসলে হঠাৎ হঠাৎ দু একটা হবে, সবসময় হবে না। টি20 জিততে হলে কিন্তু আপনাকে প্রথম সারির ব্যাটসম্যানদেরকেই জিতাতে হবে। আর আমাদের দেশে এখন যা অবস্থা, যদি আমরা বেশি টি20 না খেলি, আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ আছে, আমরা কিন্তু রেজাল্ট করতে পারবো। কারণ টি20 পুরো ডিফারেন্ট খেলা, পাওয়ার ক্রিকেট খেলা এবং বলে বলে চিন্তা করে খেলা, এখানে ক্যালকুলেশনের অনেক ব্যাপার আছে। সো এই অভ্যাসগুলো যদি না তৈরি করতে পারি, আমার মনে হয় যে টি20 আমাদের জন্য মানে আরও ভালোভাবে উঠে দাঁড়ানোটা কঠিন হয়ে দাঁড়াবে। আরেকটা জিনিস একটু বলি, আরেকটা বিতর্ক আছে, যেটা এই বিপিএল এর মতো আয়োজনগুলো নিয়ে, যে এখানে গ্ল্যামার অনেক বেশি, গ্ল্যামারের ভিড়ে ক্রিকেটটা হারিয়ে যায়। কিন্তু আবার আরেকটা যুক্তি আছে এটার পক্ষে, যে
এতে করে ক্রিকেটাররা টাকা পাচ্ছে, যেটা অবশ্যই দরকার। যদি পেশাদার হিসাবে খেলোয়াড় হন তার অবশ্যই অর্থনৈতিক নিশ্চয়তাটাও দরকার। আপনি কোন পক্ষে? গ্ল্যামারের ভিড়ে ক্রিকেট হারিয়ে যাচ্ছে নাকি ওইটা কোনটা? দেখেন, ক্রিকেটকে বিপিএল, আমি এর আগেও বলেছিলাম, আমি কিন্তু বিপিএল এর এগেনস্টে না। অবশ্যই বিপিএল এর ফাঁকা, বিপিএল একটি এমন একটা স্টেজ কে আপনি একদমই প্লেয়ার যেটা ইয়াংস্টার বলেছে খেলার সুযোগ পায়, গেলের সঙ্গে খেলার সুযোগ পায়, সাকিবের সাথে, তো এগুলো খুব ইম্পর্টেন্ট। তার সাথে আরেকটা কথা বলি, যেটা মজার ব্যাপার, যে টাকার একটা ব্যাপার থাকে, অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে আপনি বিপিএলকে বেস করে যদি আপনার ডোমেস্টিক খেলা আপনার ইমপ্রুভ না করে, মানে মানে এফেক্টেড হয় ডোমেস্টিক খেলা, যদি বলেন 4 দিনের ম্যাচ, যদি বলেন আপনি যেটা এই যে উইকেটের পরিচর্যা, যেমন এই টি20কে বেস করে যদি আমাদের উইকেট রেস্ট না পায়, তাহলে কিন্তু বিপদ। কেন আমাদের ক্রিকেট মাথায় রাখতে হবে, আমাদের ক্রিকেট তখনই উন্নত করবে যখন আমাদের ডোমেস্টিক, ইভেন আমরা শান্তরা যখন খেলতাম আমাদের ডোমেস্টিক কিন্তু অনেক স্ট্রং হতো। যদি বলি প্রিমিয়ার লিগের কথা, জাতীয় তখন দর্শকও দর্শক যেত উইথ ভেরি টাফ হতো, যেন আবানি, মামোডান, বিমান ব্রাদার্স, সুযোগ তরুণ, একটা বড় একটা প্রেশার, কলাবাগান অফিসিয়ালের প্রেশার থাকতো, পাবলিকের প্রেশার থাকতো, তো যেটা এখন অনেক ক্ষেত্রে কমে গিয়েছে। তা আমি মনে করি বিপিএল অবশ্যই ভালো, অবশ্যই কেন প্লেয়াররা টাকা তাদেরকেও পেতে হবে, গ্ল্যামার দরকার ইন দ্য সেন্স কি আপনার ক্রিকেটের পপুলারিটি দরকার আছে, কেন পাবলিককে, দর্শককে টানতে হলে অনেকেই দর্শক হয়তো 50 ওভার্স ম্যাচ এত এনজয় করে, আমাদের এখানে সরি গুলো এখানে একটা কথা হচ্ছে যে আমরা এই মিরপুর কেন্দ্রিক জায়গা থেকে বের হয়ে সেটা তো আসতে হবে। বললেন। আমি যা প্রথমে বলেছি, আমি মঞ্জুর ভাইয়ের কাছে একটা প্রশ্ন রেখে একটা ব্রেকে যাব। এই যে কথা হচ্ছিল গ্ল্যামার নিয়ে, আপনি কি মনে করেন না যে এই যে বিপিএল এ যেরকম আমরা বিভিন্ন কর্পোরেট বা বিভিন্ন জায়গাকে আকৃষ্ট করতে পেরেছি, অন্যান্য খেলা যেমন আমাদের ফুটবল বা অন্যান্য খেলায় যদি এরকম করা যেত, সেগুলোকেও আরো এগিয়ে নেওয়া যেত? এই প্রশ্নটার উত্তর নিব আমি একটা বিরতি থেকে এসে। নিচে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, বিপিএল এর মতো অন্যান্য খেলার ক্ষেত্রেও যদি এরকম ধরেন সবাইকে আকৃষ্ট করা যায়, কর্পোরেট হাউস বলেন বা ব্যবসায়ীদেরকে বলেন, তাহলে কি সেগুলোরও এরকম দর্শকদের মধ্যে সাড়া পড়বে বা আরো উন্নতি হবে বলে মনে করেন আপনি? অন্যান্য খেলা বলতে এখন ফুটবলের কথাই যদি ফুটবলের কথাই আমি বলি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্ল্যান করতেছে আগামী নভেম্বরে বাংলাদেশ সুপার লিগ, যেটা ভারতে হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ নামে, এই ধরনের ফুটবল আয়োজন করার জন্য। তো এখন ক্রিকেটে কারা আসতেছে, বিশ্ব মানে সর্বোচ্চ মানের খেলোয়াড়রাই খেলতে আসতেছে। ফুটবলে কি আমরা সেই ধরনের উচ্চমানের খেলোয়াড় আনতে পারবো? এখানে প্রচুর টাকার ট্রানজ্যাকশন দরকার। এখন বেক্সিমকো সবসময় খেলাধুলার সাথে জড়িত, যে কারণে বেক্সিমকো ঢাকা ডিনামাইটস টিম করেছে, যথেষ্ট ভালো টিম, ব্যালেন্স টিম করেছে। এই ধরনের মতন বেক্সিমকোর মতন অন্যান্য কর্পোরেট হাউসগুলোও যদি আগিয়ে আসে, ফুটবল না, যেমন ইন্ডিয়াতে হকিও চালু করে দিয়েছে এই ধরনের খেলা, তাহলে হয়তো অন্যান্য খেলাগুলো চালু করা যাবে এবং সেখানেও এই সমস্ত খেলার জনপ্রিয়তা হবে। এই খেলার মেন গ্ল্যামারটাই হচ্ছে আপনার টাকা। তো এখন টাকা করতে গেলে আপনার সেই ঘুরে ফিরে একই কর্পোরেট হাউসগুলোকে এগিয়ে আসতে হবে। এ পর্যন্ত লিডিং কর্পোরেট হাউসের মধ্যে আমি দেখতেছি যে বেক্সিমকো গ্রুপই এই ধরনের আমি মনে হয় একটু অ্যাড করি। হ্যাঁ, শিওর। যেমন এটা ডিপেন্ড করে কি আপনার পলিসি মেকিং, কি আপনার একটা দল, বেক্সিমকো বলেন, একমি বলেন বা বাংলাদেশ বিমান বলেন, এয়ারলাইন্সগুলো বলেন, এটাতে কীভাবে একটা দল এত খরচ করবে, কেন করবে, তারা কতটুকু মাইলেজ পাচ্ছে বা তারা কি পাচ্ছে। আপনি যখন এই পলিসি মেকিং করবেন, তখন আপনি যদি খেয়াল করে দেখবেন আপনার ইন্ডিয়ান ফুটবল কিন্তু আমাদের মতোই, কিন্তু দেখে মনে হচ্ছে যে বিশ্বকাপ হচ্ছে কেন, ওদের স্পন্সর বলেন কিন্তু যথেষ্ট সারা ফেলেছিল এবং এটা সেম কাবাডি, যেটা কাবাডি আপনি খেয়াল করে দেখবেন ওরা ওদের ফিল্ম স্টারকে এনে হকি যদি বলছে, হকির ওরা টেন্ডুলকার দিয়ে অ্যাড করেছে কি আমি প্রিমিয়ার লিগ দেখতে যাচ্ছি, আপনারাও আসেন। তাহলে এটা আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদের এটা কিন্তু আমরা যেটাই বলেন যে বাংলাদেশে একটা আমরা সব কিছু ঢাকা কেন্দ্রিক, যা শান্ত বললো, আপনি তখনই আপনি পারবেন যখন আপনি ফুল দেশকে ইনভলভ করবেন, কে খুলনায় বা এটা বা রাজশাহী বলেন, এটা ডিপেন্ড করছে পলিসির উপর। আমরা ক্রিকেট বোর্ড কীভাবে পলিসি করে, কেন আপনি জানেন যে আমরা বরাবরই কিছু হলে কিন্তু আমরা গভর্নমেন্টের উপর ডিপেন্ড করি, কিন্তু আমি আশা করি ক্রিকেট বোর্ড যে টাইপের এস্টাবলিশড, আমি মনে করি এই টাইপের যখন পলিসি মেকিং করবে বা অন্য কিছুতে, বা ফুটবলও যদি হয়, ফুটবলও আমি মনে করি এস্টাবলিশ একটা মানে ফুটবল ফেডারেশন, তো এটা পলিসি যখন এইভাবে মেকিং করবে ওরা কি মাইলেজ পাচ্ছে, যাদেরকে ইনভলভ করবে, বেক্সিমকো হোক, বিমান হোক, অন্য কোনো এয়ারলাইন্স হোক, তো এটা খুব ইম্পর্টেন্ট। তো ওরা যখন ইনভলভ হবে তখন কিন্তু আপনার ওই প্রসেসটা ওইভাবে চলে আসলে অটোমেটিক স্পোর্টসটা ইমপ্রুভ করবে। অবশ্যই। না, যেটা আমি ওর সাথে বলবো, ও যেমন বিমানের কথা বলছিল, বিমানে খেলেছে হয়তো সেই জন্য বিমানের, কিন্তু বিমান কিন্তু স্পোর্টস থেকে দিন দিন তাদেরকে গুটিয়ে নিতে চলে যাচ্ছে। এখন তারা ওই ইনডোর গেমস এর মধ্যে সীমাবদ্ধতা রেখেছে,
বিজেএমসির মতন আগে টিম ছিল ফুটবল, তারা চ্যাম্পিয়নশিপ ফাইট দিত, কিন্তু এরা সরে যাচ্ছে কিন্তু সেটাই Sports এ আসা তো সেই দূরের জায়গায় কথা। ফিরে আর না ফুটবলের স্বর্ণযুগ আমরা দেখেছি। মঞ্জু ভাই, এটা পলিসি মেকিং করবে গভর্নমেন্ট আর ক্রিকেট বোর্ড, অবশ্যই। ফুটবল হলে ফেডারেশন আর ক্রিকেট বোর্ড। হ্যাঁ, আমি একটু শান্ত ভাইয়ের কাছে যাই, একটু অন্য প্রসঙ্গে। পেসার আলামিন হোসেন দ্বিতীয় বোলার হিসেবে বিপিএল এ হ্যাটট্রিক করলেন, আমরা দেখলাম হ্যাটট্রিক। জি। তার পারফরম্যান্স নিয়ে একটু বলেন। আমরা দেখেছি আসলে বিশ্বকাপ না খেললেই হ্যাঁ, তাকে অবশ্যই এইবার টি-20 কিন্তু আলামিন তার যে ধরনের বোলিং করা দরকার, সে যে আগে যে বোলিং করেছিল মাঝখানে কিন্তু একটু ফর্মের টান পড়েছিল, সেইটা কিন্তু সে এবার কিন্তু এই বিপিএল এ তার সেই রূপ কিন্তু এবার দেখিয়ে দিয়েছে, যে সে অ্যাজ এ বলার হিসেবে যে ভালো সেটা কিন্তু আলামিন দেখিয়েছে। তো আমার মনে হয় যে এটা ওর জন্য ভালো হবে, ওর সামনে ন্যাশনাল টিমে খেলার জন্য অনেক বেটার হবে, কারণ ন্যাশনাল টিমে রুবেলের জায়গায় সে আসছিল তাসকিনের জায়গায়, তো ভালো বল করেছে সেখানে। কিন্তু জিম্বাবুয়ের সাথে সে যে সব ব্রেক থ্রু এনেছে, কিন্তু ইম্পর্টেন্ট টাইমে ব্রেক থ্রুগুলি নিয়ে আসছে। তো এবং এই যে টি-20তে খেলছে বিপিএলে, সে কিন্তু প্রতিটা ম্যাচে তার অ্যাভারেজ যদি দেখি খুব খুব ভালো বল করছে, এবং তার যে টার্গেট যে চিন্তাভাবে সে বল করছে সেগুলো যদি সে ধরে রাখতে পারে, আমার মনে হচ্ছে সামনে সে আরো বেটার বল করবে। এর বাইরে ধরেন এইবারের টি-20 দেখে কার খেলা, তরুণ ক্রিকেটার যারা এতদিন খুব বেশি আলোচনায় ছিল না, আপনি কাদেরকে মনে করতে পারেন এরকম দু একজন? ঢাকা ডাইনামিটসের ওপেনার সাদমান ভালো খেলতেছে, আর এর বাইরে মিথুন আলী আছে, মিথুন আলীও খেলতেছে ভালো, উইকেট কিপার। আর স্পিনার আরেকজন এই মুহূর্তে নাম মনে পড়তেছে না, আপনার এই চিটাগাংয়ে আছে, সেও ভালো খেলতেছে আর কি। মানে এই যে বিপিএল এর একটা অন্যতম উদ্দেশ্য আমাদের তরুণ ক্রিকেটারদেরকে সামনের দিকে এগিয়ে আনা, সেই ক্ষেত্রে আমাদের এই আয়োজন কতটা সফল বলে মনে করছেন? এই আয়োজন মোটামুটি সার্থক হবে, যাতে আমাদের এখন যারা খেলছে তাদেরকে আগামী কিছুদিনের মধ্যে তাদেরকে যদি রিপ্লেস করতে পারে আমাদের তরুণ প্রজন্ম, তাহলেই সার্থকতা আমরা খুঁজে পাবো। মানে তাদের সঠিক রিপ্লেসমেন্ট খুঁজে পাওয়া। হ্যাঁ। জাভেদ ভাই, আপনি কি মনে করেন যে আমরা খুঁজে পাবো? দেখেন, আপনি টি-20 বেস করে যদি খুঁজতে যান, ইজ ভেরি ডিফিকাল্ট। আপনাকে খুঁজতে হলে সবগুলো আপনার স্কুল লেভেল থেকে, যেটা আমি বরাবরই বলে থাকি, হয়তো আমরা 15 বছর টেস্ট খেলছি, আমরা কিন্তু এখনও যে আমরা নেক্সট 5-8 বছর পর আমরা হয়তো খুবই লাকিলি একটা ভালো একটা গ্রুপ পেয়েছি। যদি নাসির বলি, যদি মুশফিক বলি, যদি সাকিব বলি, এরা একটা বড় কিন্তু বিকেএসপির গ্রুপ এসে এখন বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করছে। এর আগে একটা বড় গ্রুপ ছিল নির্মাণ স্কুল, যদি শান্ত, আমি, পাইলট, হাবিবুল বাসার, সবাই নির্মাণ স্কুল। এই জিনিসটা এখন, ওই সময় একটা অন্য ব্যাপার ছিল। এখন বাংলাদেশ ক্রিকেট যে পর্যায়ে চলে গিয়েছে, আমি মনে করি আমাদের এখন মানে আরও আগে থেকে প্ল্যান করা উচিত। হয়তো আমি জানি প্ল্যান করছে, কিন্তু আরও কোয়ালিটি প্ল্যান করা উচিত। কেন? যেহেতু আপনার স্কুল লেভেল ক্রিকেট একটা হচ্ছে এমন খেলা যে ফিক্সড টেকনিক, 100 বছর আগে যা ছিল এখনও ওরকম। আপনি স্কুল লেভেল থেকে যখন আপনার টেকনিক রাইট হয়ে যাবে, তখন আপনি এসে আপনার স্কুলে খেলবেন, আপনি আন্ডার-16 খেলবেন, আন্ডার-19 খেলবেন, তখনই আপনি প্লেয়ার পাবেন। হ্যাঁ, এখানে এসে সে এক্সপোজার পাবে। একটা 17-18 বছরের ছেলে এমনি হয়তো সে টাফ হবে তার এত বড় স্টারের সঙ্গে খেলা, কিন্তু বিপিএল মারদাঙ্গা খেলা সেটা সুযোগ পেয়ে সে তাকে প্রেজেন্ট করতে পারবে, সেটা জন্য ঠিক আছে। কিন্তু প্লেয়ার খুঁজতে হলে আপনাকে ফার্স্ট ক্লাস খেলতে হবে, উইথ স্কুল ক্রিকেট থেকে আসতে হবে। আচ্ছা, আমি ও যেহেতু বলতেছে নির্মাণ ইন্টারন্যাশনাল থেকে ওরা উঠে আসছে, নির্মাণ ইন্টারন্যাশনাল ক্রিকেট যখন হতো তখন কিন্তু ঢাকা শহরের গুটি কয়েক স্কুলে খেলতো, হ্যাঁ, ঠিক আছে। কিন্তু এখন বিসিবি কিন্তু মোটামুটি সারা দেশে 400-র উপরেও বেশি স্কুল খেলতেছে, ঠিক আছে, খেলছে। কিন্তু এখানে আপনার ওয়ান ডে, আচ্ছা, আমরা এই বিষয়ে একটা বিরতি নিয়ে আসি, এসে আবার এই প্রসঙ্গে আলোচনা করব। আমরা একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। জাভেদ ভাইয়ের কথা প্রসঙ্গে আপনার সঙ্গে কথা হচ্ছিল যে আমাদের ক্রিকেটকে আরো সামনে নিয়ে যেতে হলে আমাদের কোন জায়গায় নজর দেওয়া উচিত, কোথা থেকে গ্রুমিং করা দরকার, কোত্থেকে প্লেয়ারদের দিকে নজর দেওয়া দরকার, সেই বিষয়ে কথা হচ্ছিল। অ্যাজ ইউজুয়াল সবাই যেটা বলে থাকে সেখান থেকে শুরু করে যে গ্রাস রুটস এর কথা সবাই বলে, আমিও বলবো যে গ্রাস রুটস বলতে 10 বছর 12 বছর এদিক থেকে সারা দেশে যেটা ট্যালেন্ট হান্টিং করছে, বিসিবি যে করতেছে তা না, কিন্তু একমাত্র ফেডারেশন যে প্রত্যেক এজ গ্রুপে কিন্তু তার প্লেয়ার আনতেছে। যেমন আমাদের এখন আন্ডার-19 মেহেদি বলে একটা ছেলে ক্যাপ্টেন যে খেলতেছে, মেহেদি, সে কিন্তু ভেরি গুড, সে কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ঢুকে গেছে, সে সামনে দেখবেন যে ন্যাশনাল টিমে খেলতেছে। যে একেবারে এই ক্রিকেট খেলায় যে গ্রাসরুট থেকে প্লেয়ার উঠে আসছে সেটা আমি বলবো না, এটা কিন্তু ফেজ বাই ফেজ গ্রাসরুট লেভেল থেকে উঠে আসতেছে। আর ওদের সময় স্কুল ক্রিকেট লেভেল বললাম যে খুব কম টিমই খেলতো, হ্যাঁ, ওই সময়
লিটল ফ্লাওয়ার ওরা কয়েকবার প্রথমবারের চ্যাম্পিয়ন হলো, তারপরে ধীরে ধীরে দেখা গেল যে 400-500 টিম হচ্ছে। বিসিবির পক্ষে এতগুলো টিমের দিকে নজর দেওয়া দরকার সম্ভব না, এদেরকে কোচ দেওয়া হতো, এদেরকে নানান ধরনের সুযোগ সুবিধা ছিল, সেটা কিন্তু শুধু ঢাকা কেন্দ্রিক ছিল। এখন কিন্তু রাউন্ড দ্য কান্ট্রি থাকলে আরেকটা বিষয় একটু জানতে চাই, যদি বলেন যে এই এখন পর্যন্ত প্রথম পর্বের খেলা তো দেখলাম আমরা সবাই, জি। আপনি কাকে ফেভারিট হিসেবে ধরছেন? একটু আগেই বললাম যে ঢাকা ডিনামাইটস জিতে শীর্ষে উঠে এসছে যৌথভাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে আর হলো রংপুরের রাইডার্সের সাথে। রংপুর রাইডার্স কিন্তু প্রথম পর্বের খেলা শেষ 5টা তাদের, ঢাকা ডিনামাইটসের খেলা বাকি না, একটা বাকি আছে, 5টা খেলা হয়নি ঢাকা ডিনামাইটস, 3টা খেলা হয়েছে, চারটে হয়েছে, চারটা হয়েছে। আর কুমিল্লারও 4টে হয়েছে। তো সেই ক্ষেত্রে এদিকে যে একটা অ্যাডভান্টেজ আছে, এরা হয়তো রংপুরকে টপকে 8 পয়েন্টে যেতে পারে। তো আর আমি বলতে চাই যে ঢাকা ডিনামাইটস সামনে হয়তো আরো শক্তিধর টিম হয়ে উঠবে যখন পাকিস্তানের বর্তমানে যে ইংল্যান্ডের সাথে টি-20 সিরিজ খেলতেছে, এই সিরিজ খেলার শেষে ইরফান খান একজন ফাস্ট বোলার যদি মুস্তাফিজের সাথে ওপেনিং প্লেয়ার হিসেবে যোগ দেয়, তখন কিন্তু ঢাকা ডিনামাইটস আরো শক্তিধর দল হবে এবং ঢাকা ডিনামাইটসই অন্যতম ফেভারিট দল হিসেবে হবে। হ্যাঁ শান্ত ভাই, আমরা শুনলাম এখন দেখা যাচ্ছে ম্যাককালাম বা উইলিয়ার্স বিপিএল এ নেই আমাদের এবার, কিন্তু দলের থেকেও গেইল কিংবা শহীদ আফ্রিদি এখনো আসেননি, দর্শক তাদেরকে দেখার জন্য উন্মুখ। তো এই যে বিদেশি প্লেয়ার এবং দেশি প্লেয়ারের সমন্বয়, একটা বিদেশি প্লেয়ারের জন্য আমাদের আকাঙ্ক্ষা, এই জায়গাটা কি বিপিএল কে আরো অনেক দূর নিয়ে যায় নাকি? অবশ্যই একজন স্টার প্লেয়ার আসা এবং কোয়ালিটি প্লেয়ার আসা অনেক কিছু তফাৎ করে, তাদের খেলা দেখতেও সবাই উৎসাহিত হয়ে থাকে। যেমন গেইলের কথা বললে সবাই মাঠে আসে, তার ব্যাটিং দেখবে, তার চার্জ দেখবে, এবং সাথে যারা থাকে আমাদের বাংলাদেশি যারা থাকবেন তারাও কিন্তু তার কাছ থেকে অনেক কিছু পাবেন। তো আমার মনে হয় যে তারা যদি আসে আকর্ষণটা অবশ্যই বাড়বে। আর আপনার ফেভারিটটাও জানতে চাচ্ছি, কাকে আপনি টি-20 কারা জিতবে বলাটা এখন না ফেভারিট কারা, কে আমি জিতবে বলি, আমি ঢাকা এবং কুমিল্লাকে আসলে কি কারণ, কেন মনে তাদের টিম হিসেবে যদি দেখেন ব্যালেন্স টিম, ঢাকার বোলিং সাইড এবং আজকের ম্যাচ দেখে তাদের ব্যাটিং সাইডও কিন্তু নাসির রানে চলে আসছে। তো আমার সোফার মনে হচ্ছে যে ঢাকার বোলিং এবং ব্যাটিং দুইটা মিলে তারা একদম ব্যালেন্স টিম, সাথে কুমিল্লাও কিন্তু মোটামুটি তারা কিন্তু একটা ব্যালেন্স সাইডে চলে জিতে কুমিল্লা আর দুজন পাকিস্তানি খেলোয়াড় আসতেছে। জি, বাট আমার কাছে মনে হয় যে ঢাকা ভালো খেলবে আমার মনে হয়। জাভেদ ভাই, আপনি কাকে ফেভারিট হিসেবে ধরছেন? যেটা শান্ত বললো, এই লেভেলে আপনার মানে ফেভারিট কি, মানে নেভার এ গ্যারান্টি, পার্টিকুলার ডে যে ভালো খেলে। তারপরে যেটা বললো শান্ত, বোলিং সাইডে কেন আপনি টি-20তে কিন্তু অবশ্যই যে কোনো খেলাই রানের খেলা, কিন্তু টি-20তে স্পেশালি যদি 2টা বলার ভালো বোলিং করে আপনি তো খেলা আপনার কন্ট্রোলে চলে আসে। 2টা বলে যদি সে 4 ওভারে 16 রান দেয় বা 4 ওভারে 15 রান, 1-2 উইকেট, ওই জন্য ঢাকার বোলিং একটা ঢাকা যদি ব্যাটিং ভালো করে আমি মনে করি ঢাকা অনেক ফেভারিট থাকবে। আর উইথ রংপুর আর কুমিল্লা, তাদের আমি মনে করি তাদের মানে এই 3টা দলের মধ্যে আমি মনে আশা করি যে কেউ একজন চ্যাম্পিয়ন। এই যে ঢাকা, রংপুর এবং কুমিল্লার নামই আসছে ঘুরে ফিরে, এবং পয়েন্টেও দেখা যাচ্ছে এরা শেষে যখন দল গঠন হলো, আইকন প্লেয়ার ভাগ করে নিল সবাই, তখন দল গঠন করে কি একটু ধারণা পাওয়া যাচ্ছিল যে এরা এগিয়ে থাকবে, এরা পিছিয়ে থাকবে? না, এটা এই ফরম্যাটে ভেরি টাফ। আপনার এই ফরম্যাটে ভেরি টাফ কেন, আপনাকে মাথায় রাখতে হবে যে যেটা শান্ত একটু আগে বলেছে যে লাকের ব্যাপার থাকে, দল গঠন অবশ্য লাক, একটা কিছু প্লেয়ার অল্পের জন্য মিস হয়ে যায়, তো কিন্তু একটা দলে আরেকটা প্লেয়ার জন্য ওদের দরকার ছিল না, ওরা নিতে বাধ্য হয় টিম কম্বিনেশনের জন্য। তো ওইটাই আমি মনে করি ইম্পর্টেন্ট। দেখা যাবে সেই প্লেয়ারটাই অনেক ভালো করছে, 15-20 18-20 এখানে কিন্তু বেশি পার্থক্য হয় না। যেমন একটা টপ প্লেয়ার আর একটা নর্মাল প্লেয়ার, মেবি সে নর্মাল প্লেয়ারটা কিন্তু ওর চেয়ে জ্বলে উঠবে ইন দ্য সেন্স যে ফরম্যাট, যে কেউ হিরো হতে পারে এই ফরম্যাটে। এখানে সবচেয়ে বড় একটা পয়েন্ট হচ্ছে কিন্তু এই খেলা কিন্তু প্রতি বলে বলে ক্যালকুলেশন করতে হচ্ছে। যারা ক্যালকুলেশনটা খুব তাড়াতাড়ি ক্যাচ করে মাঠে মানে বলতে পারবে যে এই জিনিসটা করো, প্রেজেন্ট করতে পারবে, তারাই কিন্তু যেদিন খেলা জেতার চান্স বেশি থাকে। আরেকটা প্রশ্ন, যে দর্শক কমের ব্যাপারে আমরা বলছি যে দর্শক কম হচ্ছে, আমাদের ক্রীড়া প্রতিবেদকও সেটা বললেন, এটার কি একটা কারণ এটা হতে পারে যে টেলিভিশনে এখন খেলাটা বেশি দেখা যায়, ঘরে ঘরে টেলিভিশন আছে, এটা কি একটা বড় চ্যালেঞ্জ মাঠের জন্য? বা না, আসলে এটা বড় কারণ না, বড় কারণ এত বাংলাদেশ, আগে বাংলাদেশ অনেক কম ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতো, এখন এত খেলা হয়, তো এটা একটা বড় কারণ। টেলিভিশনের কারণে মাঠে গিয়ে খেলা দেখা একটা অন্যরকমই মজা, তো এটা একটা বড় কারণ। হ্যাঁ, আরেকটা কারণ হতে পারে এবার বেশি বড় স্টার কেউ আসে নাই,
যদি গেলের কথা বলি, যদি আফ্রিদির কথা বলি, যদি ম্যাকালামের কথা বলি, ওই টাইপের কেউ স্টার আসেনি। ওই টাইপের হলে মনে হয় শান্ত বললো অনেক আমার মনে হয় দর্শক হবে, আমি আশা করি। আরেকটা জিনিস, যদি খেলাগুলি যেমন রংপুরের খেলা রংপুরে হতো, হোম অ্যান্ড অ্যাওয়ে যদি হতো, তাহলে কিন্তু ওটার তো দেখতেন যে কথাই নাই। প্রচুর দর্শক পাওয়া যেত। কিন্তু ঢাকা কেন্দ্রিক হচ্ছে কি আপনার সবাই আছেন, কেউ রংপুর সাপোর্ট করছে, কেউ রাজশাহী সাপোর্ট করছে, এইভাবে হচ্ছে। But Very important ওরকম কিন্তু Home টার্গেট and করে যে away খেলা ওটা হচ্ছে না। যদি হোম আইপিএল কিন্তু আমি একটু অনেকটা শান্ত ওইটা জায়গায় করার, শান্ত হ্যাঁ বলেছে- আইপিএল কিন্তু অনেকটা ওইটা করার চেষ্টা করে। শান্ত যেটা কলকাতা বলেছে, নাইট রাইডার্সের এটা- খেলাগুলো এটা যদি করা সম্ভব হয়, এই বিপিএলটা, অন্য খেলা আমি বাদ দিলাম, হোম এভে, যদি বিপিএল যদি করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমি মনে করি মাঠ বলেন, বাংলাদেশ ক্রিকেট বলেন, এই যে এই বেস করে অনেক ইমপ্রুভ হয়, ফ্যাসিলিটিস বলেন, ড্রেসিং রুম শেয়ারিং, নতুন প্লেয়ারের মুখও দেখা যাবে তখন। মুখও দেখা যাবে, অনেক ইমপ্রুভ হবে। আমরা যদি আইপিএল দেখি, আইপিএল কিন্তু এরকম করার চেষ্টা করেছে। কলকাতা নাইট রাইডার্সের খেলাগুলো বেশিরভাগ এক্স্যাক্টলি কলকাতায় হয়েছে। এটা কেন হচ্ছে, বিকজ ওদের অপরন্ত মাঠ। আমাদের প্রথমে প্রবলেম হচ্ছে মাঠ আছে কিন্তু ওই টাইপের ফ্যাসিলিটিস ডেভেলপ করতে পারবে ইন্টারন্যাশনাল প্লেয়ার যখন আসে, কারণ সব কিছু দরকার হয়। হয়তো আমরা প্রিমিয়ার লিগ বা জাতীয় লিগ একটু মানে আমরা কোনো মানে কষ্টে চালিয়ে নিই, কিন্তু যখন ইন্টারন্যাশনাল খেলা হয় তখন তো মাঠে মানে যা অবস্থা, আপনার ইন্টারন্যাশনাল লেভেলের মতন জায়গা কিন্তু আমরা সব আমরা জায়গায় আশা আছে। করছি যে বিপিএলটা হয়তো ক্রমে ক্রমে এদিকে যাবে এবং আরো জনপ্রিয় হবে। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।